বুক চ্যানেলে সবাইকে স্বাগতম। পড়ছি শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি তৃতীয় পর্ব। ২৫শে মার্চ ১৯৭১, বৃহস্পতিবার। ২৩ মার্চের উজ্জ্বল প্রতিরোধ দিবসের পর কি যেন এক কালো ছায়া সবাইকে ঘিরে ধরেছে। চারদিক থেকে খালি নৈরাশ্যজনক খবর শোনা যাচ্ছে। ইয়াহিয়া, মুজিব, ভুট্টোর বৈঠক যেন সমাধানের কোনো কুল কিনারা পাচ্ছে না। শেখ মুজিব প্রতিদিন প্রেসিডেন্ট ভবনে যাচ্ছেন আলোচনা করতে, বেরিয়ে এসে সাংবাদিকদের বলছেন আলোচনা এগোচ্ছে। ওদিকে আন্দোলনকারী জঙ্গি জনতাকে বলছে দাবি আদায়ের জন্য আপনারা সংগ্রাম চালিয়ে যান, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। বেশ কিছুদিন থেকে মুখে মুখে শোনা যাচ্ছে প্রতিদিন নাকি প্লেনে করে সাদা পোশাকে প্রচুর সৈন্য এসে নামছে বিমানবন্দরে। বিশ্বাস হতে চায় না কথাটা, তবু বুক কেঁপে ওঠে। ওদিন চট্টগ্রাম থেকে ২-৩ জন বন্ধুর টেলিফোনে জানা গেছে চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এসে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। সে অস্ত্র চট্টগ্রামের বীর বাঙালিরা খালাস করতে দেবে না বলে মরণপণ করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। ওদের ছত্রভঙ্গ করার জন্য আর্মি ঝাঁপিয়ে পড়েছে ওদের উপর। রুমের মুখে দুদিনে খোঁচা খোঁচে দাড়ি, মাথার চুল খামচে ধরে রুমি বলল, আম্মা, বুঝতে পারছো না, মুজিব ইয়াহিয়া আলোচনা ব্যর্থ হতে বাধ্য। এটা ওদের সময় নেবার অজুহাত মাত্র। ওরা আমাদের স্বাধীনতা দেবে না। স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রাম করে। আমি শিউরে উঠলাম। বলিস কি রে? পাকিস্তান আর্মির আছে যুদ্ধের লেটেস্ট মডেলের সব অস্ত্র শস্ত্র। তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করবি কি দিয়ে? রুমি উত্তেজিত গলায় বলল, এক্স্যাক্টলি, সেই প্রশ্ন আমারও। সাদা গাড়িতে কালো পতাকা উড়িয়ে শেখ রোজ প্রেসিডেন্ট হাউসে যাচ্ছেন আর আসছেন, আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না। ওদিকে প্লেনে করে রোজ সাদা পোশাকে হাজার হাজার সৈন্য এসে নামছে, চট্টগ্রামে অস্ত্র ভর্তি জাহাজ ভিড়ছে, আর এদিকে ঢাকার রাস্তায় লাঠি হাতে বীর বাঙালিরা ধেই ধেই করে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে বঙ্গবন্ধুকে সালাম দিয়ে হৃষ্ট চিত্তে বাড়ি ফিরে পেট পুড়ে মাছ ভাত খেয়ে ঘুম দিচ্ছে। পল্টন ময়দানে ডামি বন্দুক ঘাড়ে কুচকাওয়াজ করছে। আমরা কি এখন রূপকথার জগতে বাস করছি নাকি? ছেলে মানুষেরও একটা সীমা থাকা দরকার। তাহলে এখন উপায়? উপায় বোধহয় আর নেই আম্মা। ভয় আর আতঙ্কের একটা হিম বাতাস আমাকে অবশ করে দেয় যেন। না না, ওরকম করে বলিস না। তুই শেখের রাজনীতি সমর্থন করিস না তাই এ কথা বলছিস। তোরা হলি জঙ্গি বাঙালি, খালি মার মার কাট কাট। শেখ ঠিক পথেই আন্দোলনকে চালাচ্ছেন। ইয়াহিয়ার সঙ্গে আলোচনা ব্যর্থ হলেও এভাবে অহিংস অসহযোগ আন্দোলন চালিয়ে জনগণ তাদের দাবি ঠিকই আদায় করে নেবে। আম্মা, তুমি কোন আহাম্মকের স্বর্গে বসে আছো? শুধু কয়েকটা বিষয় তলিয়ে দেখো। পূর্ব পাকিস্তানে বর্তমানে যা যা ঘটছে সবই পাকিস্তান সরকারের বিরুদ্ধে। স্বাভাবিক হিসেবে এগুলো সবই বিষম রাষ্ট্রদ্রোহিতা। দেশের সর্বময় কর্তা প্রেসিডেন্ট খোদ হাজির, অথচ দেশ চলছে শেখের কথায়। লোকে অফিস আদালত ব্যাংক সব চালাচ্ছে শেখের সময়। তারপর দেখো পাকিস্তান সরকারের হেনস্থা। টিক্কা খানকে কোনো বিচারপতি শপথ গ্রহণ করাতে রাজি হলো না বলে বেচারা গভর্নর হতে পারলো না, শুধু মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে কাজ চালাচ্ছে। প্রেসিডেন্ট ঢাকায় এসে নামলো আর তার বাসভবনের সামনে বিক্ষোভ। সেনাবাহিনীর জন্য কোনো বাঙালি খাবার জিনিস বেচছে না। ওরা কতদিন ডাল রুটি খেয়ে থেকেছে, তারপর প্লেনে করে পশ্চিম পাকিস্তান থেকে খাবার আনতে হয়েছে। এত সব কাণ্ডের পরেও ইয়াহিয়া সরকার একদম মুখ বুজে চুপ করে আছে। কেন বুঝতে পারছো না? ওরা শুধু সময় নিচ্ছে। ওরা আলোচনার নাম করে আমাদের ভুলিয়ে রাখছে। শেখ বড্ড দেরি করে ফেলেছেন। এ পথে এভাবে আমরা বাঁচতে পারবো না। আমি রাগ করে বললাম, দাড়ি কামিয়ে সাবান মেখে ঠান্ডা পানিতে ভালো করে গোসল কর দেখি বাপু, মাথা বড্ড বেশি গরম হয়ে গেছে। রুমি নীরবে উঠে নিজের ঘরে চলে গেল। আমি কেমন যেন চুপসে গেলাম। নিজের মনেও যেন আর জোর পাচ্ছি না। আজ আবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী দম্পতি আতিক ও বুলুর বাসায় রাতের খাবার দাওয়াত আছে। এরকম অবস্থায় দাওয়াত খেতে যেতে ইচ্ছে করে না, আবার ঘরে বসে থাকলেও ফাঁপড় লাগে। শরীফের মিটিং ছিল ঢাকা ক্লাবে।
অতএব আমি একাই গেলাম আতিকের বাসায়। সেখানে দেখা হলো এনায়েতুল্লাহ খান ও তার স্ত্রী লিনার সঙ্গে, লিনার ছোট ভাই জিল্লুর রহমান খান ও তার আমেরিকান বউ মার্গারেটের সঙ্গে। আরও এসেছে আতিকের বন্ধু হালিম ও তার স্ত্রী মুনি, আতিকের ভাইরা ভাই ফাত্তাহ ও তার স্ত্রী। সকলের মুখে একই কথা, কি হবে, কি হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া নাকি কাউকে না জানিয়ে লুকিয়ে প্লেনে চড়ে পশ্চিম পাকিস্তান চলে গেছে। রাস্তায় নাকি ইতিমধ্যে আর্মি নেমে গেছে। আমি বুঝতে পারছি না আর্মি কেন নামবে। 9:30টার সময় মাসুমা ফিরল টিভি অফিস থেকে। কিছুদিন আগে বড় ভাই রফিকুল ইসলামের বাসা ছেড়ে এখন মেজ ভাই আতিকুল ইসলামের বাসায় থাকছে। সে এলো ঝড়ে পড়া পাখির মতো বিধ্বস্ত চেহারা নিয়ে। সবার মধ্যে যে আশঙ্কা, তার মধ্যেও তাই। বরং টিভি স্টেশনে সে আমাদের চেয়ে বেশি কিছু শুনেছে। কিন্তু মাসুমা আমাদের সঙ্গে বসল না, বলল, খুব বেশি টায়ার্ড আমি, নিজের ঘরে যাই। অনেক বলা সত্ত্বেও সে খেলো না আমাদের সঙ্গে। আমাদেরও খিদে ছিল না, কোনো মতে খাওয়া সারলাম সবাই। 10:30টায় শরীফ ফোন করলো, এখনো দেরি করছো কেন? শহরের অবস্থা ভালো নয়। বহু জায়গায় জনতা নতুন করে ব্যারিকেড দিচ্ছে। ইয়াহিয়া ঢাকা ছেড়ে চলে গেছে। অনেক রাস্তায় আর্মির গাড়ি দেখা যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম। রুমি জামে ছুটে এলো ঘরে। কি ব্যাপার? 2-3 রকমের শব্দ, ভারী বোমার বুম বুম আওয়াজ, মেশিন গানের ঠা 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 আওয়াজ, চি করে আরেকটা শব্দ। আকাশে কি যেন জ্বলে জ্বলে উঠছে, তার আলোয় ঘরের ভেতর পর্যন্ত আলোকিত হয়ে উঠছে। সবাই ছুটলাম ছাদে। আমাদের বাড়ির দক্ষিণ দিকে মাঠ পেরিয়ে ইকবাল হল, মহসিন হল, আরো কয়েকটা হল, ইউনিভার্সিটি কোয়ার্টার্সের কয়েকটা বিল্ডিং। বেশিরভাগ আওয়াজ সেদিক থেকেই আসছে, সেই সঙ্গে বহু কণ্ঠের আর্তনাদ, চিৎকার। বেশিক্ষণ ছাদে দাঁড়ানো গেল না। আগুনের ফুলকির মতো কি যেন চি করে শব্দের সঙ্গে এদিক পানে উড়ে আসছে। রুমি হঠাৎ লাফ দিয়ে কালো আর স্বাধীন বাংলা পতাকা দুটো নামিয়ে ফেলল। হঠাৎ মনে পড়ল একতলায় বারেক কাশে মোড়া আছে। হুড়হুড় করে সবাই নিচে নেমে গেলাম। রান্নাঘরের ভেতর দিয়ে উঠোনের দিকে দরজাটা খুলতেই আমাদের অ্যালসেসিয়ান কুকুর মিকি তীর বেগে ঘরে ঢুকে আমাদের সবার পায়ে লুটোপুটি খেতে খেতে করুণ স্বরে আর্তনাদ করতে লাগলো। উঠোনের দিকে মুখ বাড়িয়ে ডাকলাম, বারেক, কাশেম। ওদের ঘরের দরজা খুলে বারেক কাশেম কাঁদতে কাঁদতে ছুটে এসে ঘরে ঢুকলো। আমি বললাম, তোমরা তোমাদের বিছানা নিয়ে ঘরে চলে এসো। মিকিকে কিছুতেই আর ঘর থেকে উঠানে নামানো গেল না। এত গোলাগুলির শব্দ ও ট্রেসের হাওয়াইয়ের নানা রঙের আলোর ঝলকানিতে সে দিশেহারা হয়ে গেছে। রুমি তার ঘাড়ে মাথায় হাত বুলোতে বুলোতে বলল, ভয় নেই মিকি, ভয় নেই, তুই আমাদের সঙ্গে উপরে থাকবি। তাকে উপরেও নেওয়া গেল না। কি এক মরণ ভয়ে ভীত হয়ে সে খালি কোণা খুঁজছে। শেষে সিঁড়ির নিচে ঘুপছি কোণাটাতে কুণ্ডলে পাকিয়ে শুয়ে রইল। বসার ঘরে ফোন তুলে দেখি ফোন ডেড। উপরে উঠে গেলাম, বাবার গলা শুনলাম। রুমি গিয়ে বাবার হাত ধরে মৃদু স্বরে তাঁকে কি কি যেন বলতে লাগলো। বাকি রাত আর ঘুম এলো না। আবার ছাদে গেলাম। দূরে দূরে আগুনের আভা দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে গোলাগুলি, মেশিন গানের শব্দ আসছে। ট্রেসার হাওয়াই আকাশে রংবাজি করে চলছে। দূর থেকে চিৎকার ভেসে আসছে। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, সব দিকেই দূরে আগুনের স্তম্ভ ক্রমে স্পষ্ট ও আকাশচুম্বী হয়ে উঠছে। কারো মুখে কোনো কথা নেই। রুমে জামি নীরবে থমথমে মুখে সুতলির বাঁধন খুলে প্লাস্টিক ব্যাগ থেকে একে একে উপুড় করল কমোডে। একটু করে ফ্ল্যাশ করে, খানিক অপেক্ষা করে, আবার ঢালে, আবার ফ্ল্যাশ করে। একসঙ্গে সব মাল মশলা ঢাললে কমোডের নল বন্ধ হয়ে যাবে। জামি বাসন মাজে পাউডার দিয়ে 3-4 বার করে হামানদিস্তা দুটো মাজলো আর ধুলো। একবার ধুয়ে শুঁকে দেখে, আবার মাজে, আবার ধোয়। এই কাজ সেরে রুমে মার্কস, অ্যাঙ্গেলসের বই, মাও সেতুংয়ের মিলিটারি রচনাবলী সব একটা প্লাস্টিকের ব্যাগে ভরল। আমরা চিন্তা করতে লাগলাম কোথায় বইগুলো লুকানো যায়। মাটিতে পুঁততে চাইলে
বইগুলো নষ্ট হয়ে যাবে। শেষে মনে পড়ল বারেকদের ঘরের পিছনে বাউন্ডারি ওয়ালের এক জায়গায় একটা কোটর মতো আছে। প্রতিবেশী হেশাম সাহেবের বাউন্ডারি ওয়ালের দরুন এই কোটরটার সৃষ্টি হয়েছে। এখানে বইয়ের প্যাকেটটা ফেলে দিলে লুকানোও থাকবে, নষ্ট হবে না। ভোরের আলো অল্প একটু ফুটতেই রুমি সাবধানে গুঁড়ি মেরে ওখানে গিয়ে বইয়ের প্যাকেটটা রেখে দিল। তার উপর ফেলল কয়েকটা শুকনো নারকেলের পাতা। 26শে মার্চ 1971, শুক্রবার। 6টার দিকে হঠাৎ কানে এলো খুব কাঁপা কাঁপা অস্পষ্ট গলার ডাক, আপা আপা। চমকে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বাগানের একটা জবা গাছের নিচে কুঁকড়ি মেরে বসে আছেন কামাল আতাউর রহমান। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনার্স পরীক্ষার্থী মহসিন হলে থাকে। ছুটে নিচে নেমে গেলাম। দরজা খুলে উদ্ভ্রান্ত প্রায় অচেতন কামালকে ধরে তুলে ঘরে নিয়ে এলো রুমি জামি। ও সারা রাত হলের একতলার একটা বাথরুমে আরো 10-12টা ছেলের সঙ্গে লুকিয়েছিল। ট্রেসার হাওয়ের দরুন রাতে বেরোতে সাহস পায়নি। এখন সকালের আলো ফুটতেই ট্রেসার হাওয়ে বন্ধ হয়েছে। ওরা বাথরুম থেকে বেরিয়ে মাঠ, খানা খন্দল, রেল লাইন, পুরো এলাকাটা যার হাত পায়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে এসেছে। কামালকে সুস্থ করে রেডিও খুললাম। সূরা বাকারার পর খালি একটা বাজনাই বারে বারে বাজছে, আমার প্রিয় একটা গান। কোকিল ডাকা, পলাশ ডাকা আমার এদেশ ভাইরে, এই গানের সুরে তৈরি যন্ত্রসঙ্গীত। 7টার সময় পাশের ডক্টর AK খানের বাড়ি গেলাম ফোন করতে। ওদের ফোনও ডেড। ক্রমে ক্রমে আমাদের রাস্তার আরো সব বাড়ির লোকজন সাবধানে উকিঝুঁকি দিতে লাগলো। সবারই মুখে আতঙ্ক, সবাই সারা রাত জেগেছে। কেউ কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সব বাড়ির ফোনই ডেড। বাড়ি চলে এসে খাবার টেবিলে বসে রইলাম, রেডিও সামনে নিয়ে। জামিকে বললাম, বাড়িকে সঙ্গে নিয়ে দাদাকে ওঠাও, মুখ ধোয়াও, নাস্তা খাওয়াও। কাশেম যন্ত্রচালিতের মতো টেবিলে চা নাস্তা দিয়ে গেল। নাস্তা ফেলে সবাই চায়ের কাপ টেনে নিলাম। 9:30টার সময় হঠাৎ যন্ত্রসঙ্গীত বন্ধ হলো। শোনা গেল একটা রুক্ষ অবাঙালি কণ্ঠস্বর। প্রথমে উর্দু এবং পরে ইংরেজিতে বলল, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ ভঙ্গ করে কেউ বাইরে বেরোলে কি শাস্তি তাও বলল। আর বলল মার্শাল ল জারি করা হয়েছে। তার নিয়ম কানুনগুলো এক এক করে বলে যেতে লাগলো। বেতার ঘোষকের উচ্চারণ বাচন ভঙ্গি শুনে মনে হলো লোকটা একটা সেপাই টেপাই কিছু হবে। সামরিক সরকার আর কাউকে হাতের কাছে না পেয়ে ওকে দিয়ে ঘোষণাগুলো করাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ। যা তাণ্ডব হচ্ছে চারদিকে, কারফিউ না দিলেও বাইরে বের হয় কার সাধ্যি। গোলাগুলির শব্দ থামেই না, মাঝে মাঝে কমে শুধু। আগুনের স্তম্ভ দেখার জন্য এখন আর ছাদে উঠতে হয় না। দোতলার জানালা দিয়েই বেশ দেখা যায়। কালো ধোয়ার রৌদ্র করজ্জ্বল নীল আকাশের অনেকখানি আচ্ছন্ন। মিকির কান্নায় অস্থির হয়ে উঠেছিল সবাই। ওর অ্যালসেসিয়ান চরিত্রই বদলে গেছে যেন। অবিশ্রান্ত গোলাগুলির শব্দে এই জাতের সাহসী কুকুর যে এরকম কাহিল ও উদ্ভ্রান্ত হয়ে পড়বে তা কে ভেবেছিল। ওকে কিছু খাওয়ানো যাচ্ছে না। আমরা সবাই পালা করে ওকে কাছে টেনে ওর গলা জড়িয়ে ধরে সুস্থির রাখার চেষ্টা করছি, কিন্তু কোনো ফল হচ্ছে না। বাবাকে নিয়েও হয়েছে মুশকিল। পাকিস্তানি সামরিক বাহিনী কেন কি দোষে নিজের দেশের লোকজনকে মারছে তা ওকে বোঝাতে গিয়ে আমাদের সবার মুখ দিয়ে ফেনা উঠে গেল। আমার ভয় হচ্ছে ওর আবার ব্লাড প্রেশার না বেড়ে যায়। টেলিফোন বিকল, রেডিও পঙ্গু। বাইরে কারফিউ, গোলাগুলির শব্দের চোটে প্রাণ অস্থির। বাইরে কি হচ্ছে কিছুই জানবার উপায় নেই। এক্ষেত্রে আমাদের একমাত্র প্রত্যক্ষদর্শী স্কুপ সংবাদদাতা কামাল আতাউর রহমান। সকাল থেকে আমার বারবার প্রশ্নে একই কথা বলতে বলতে কামালও যেন হাঁপিয়ে পড়েছে মনে হচ্ছে। আচ্ছা কামাল, রাত 12টার সময় তুমি কি করছিলে? আমি একটা প্রবন্ধ লিখছিলাম, বাংলা সাহিত্যে দেশপ্রেম। 27 তারিখে রেডিও প্রোগ্রামে পড়বার জন্য। কখন গোলাগুলির শব্দ শুনলে?
ওই 12টার দিকেই, হয়তো 2-4 মিনিট পরে। আমার এক বন্ধু এসে বলল, তুই এখনো হলে রয়েছিস? জানিস না শহরের অবস্থা ভয়ানক খারাপ, আর্মি আসছে ক্যাম্পাস আটক করতে। আমি বাড়ি চললাম, তুইও বেরিয়ে যা। কিন্তু আমরা কেউই আর বেরোবার চান্স পেলাম না। তখনই কানে এলো ভয়ানক গোলাগুলির শব্দ। একটু পরেই চারদিকে আলো হয়ে উঠতে লাগলো। একবার করে আলো জ্বলে আর গুলিগুলো ছোটে। আমার ঘর ছিল 5 তলায়, তাড়াতাড়ি 1 তলায় নেমে এলাম। হাজী মোহসিন হলের দক্ষিণে ইকবাল হল, তার ওপাশে এস এম হল। মনে হলো ভারী ভারী কামানের গোলা দিয়ে মিলিটারিরা ইকবাল হল উড়িয়ে দিচ্ছে। আমাদের হলের দিকে গুলি ছুটে আসছিল। তোমাদের হল আক্রমণ করেনি? না, আমরা প্রতি মুহূর্তে ভয় করছিলাম এই বুঝি হাজী মোহসিনেও এলো, কিন্তু ওরা আসেনি। আর কোথায় কোথায় ওরা অ্যাটাক করেছে বলে মনে হয়? ঠিক বলতে পারবো না। মনে হয় এস এম হল, জগন্নাথ হল, শহীদ মিনার, ওই দিক থেকে শব্দ বেশি পাওয়া গেছে। তোমার কি মনে হয় ইকবাল হল, এস এম হল সব একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে? সব ছেলেদের মেরে ফেলেছে? কি করে বলবো, আমরা তো 1 তলার বাথরুমে লুকিয়েছিলাম। শব্দ শুনে মনে হয়েছে ভারী ভারী গোলা। মহসিন হলের মাথার উপর দিয়েও গুলি ছুটে আসছিল। জানালার কাঁচ ভাঙার শব্দ পেয়েছি সারা রাতই। এক পর্যায়ে কামাল বাথরুমে গেলে রুমি আমাকে বলল, ওকে আর জিজ্ঞেস করো না তো আম্মা, দেখছো না ওর কষ্ট হচ্ছে? তা তো দেখছি, কিন্তু কি যে হচ্ছে চারদিকে, তাই বুঝবার আর কি আছে আম্মা? যা ঘটবার কথা ছিল তাই তো ঘটছে। চুপ করে রুমির দিকে তাকিয়ে রইলাম। রুমি চোখ ফিরিয়ে নিল। কাল রাত থেকে ও বিশেষ কথাবার্তা বলছে না, থম ধরে আছে। আমি ভাবছি রুমির কথাই ঠিক হলো। রুমি নিশ্চয়ই ভাবছে, কেমন জব্দ আম্মা, আহাম্মুকের স্বর্গ থেকে ছিটকে পড়েছ তো। কাহাতক ঘরে বসে থাকা যায়। একসময় উঠে সদর দরজা খুলে গাড়ি বারান্দায় গেলাম। আমাদের বাসার সামনে এই গলিটা কানা। এলিফ্যান্ট রোড থেকে নেমে এসে আমাদের বাসা পেরিয়ে বন্ধ হয়ে গেছে। ওই বন্ধ জায়গাটার উপরে ডক্টর A.K. খানের বাড়ি। বন্ধগুলি হওয়ার মস্ত সুবিধে, এখানে বাইরের লোকের চলাচল বা ভিড় নেই। এই রাস্তার বাড়িগুলোর বাসিন্দারা আমরা অনেক সময় গলির উপরে দাঁড়িয়ে গল্প করি। গলিটা যেন আমাদের সকলের এজমালি উঠান। 1959 সালে এখানে বাড়ি করে উঠে আসার পর থেকে এদেশে যতবার কারফিউ পড়েছে, আমরা বাড়ির সামনের এই গলিতে দাঁড়িয়ে বহু সময় গল্পগুজব করে কাটিয়েছি। আজ কিন্তু গাড়ি বারান্দা পেরিয়ে গলিতে পা রাখতে সাহস হলো না। গোলাগুলির শব্দে এখনো আকাশ ফাটছে। মাঝে মাঝে কুকুরের চিৎকার কানে ভেসে আসছে। সেই সঙ্গে মনে হচ্ছে যেন মানুষেরও চিৎকার, খুব অস্পষ্ট। নাকি আমার ভুল? এত বিরামহীন গোলাগুলির পরও কোনো মানুষ কি বেঁচে আছে চিৎকার দেওয়ার জন্য? আশ্চর্যের ব্যাপার, একটা কাক, চিল, কি কোনো পাখির ডাক নেই। বাউন্ডারি ওয়ালের এপাশে শরীর রেখে শুধু মুখটা বাড়ালাম গেটের বাইরে। বাঁদিকে তাকালাম মেইন রোডের পানে, জনশূন্য রাস্তা। অনেকক্ষণ তাকিয়ে থাকলে হয়তো সৈন্য ভর্তি জিপ বা ট্রাক চলে যেতে দেখব, কিন্তু দরকার নেই তা আমাদের দেখে। আমার মুখোমুখি বাসাটা হোসেন সাহেবের। উনি খোলা দরজার ঠিক ভেতরেই চেয়ারে একবার বসছেন, আবার উঠে বারান্দায় আসছেন, আবার তাড়াতাড়ি ভেতরে চলে যাচ্ছেন। বাঁ পাশে ডক্টর রশিদের বাড়ি। উনিও অস্থিরভাবে ঘর বারান্দা করছেন, এখান থেকে দেখা যাচ্ছে। ফিরে ঘুরে ঢোকার মুখে গাড়ির দিকে নজর পড়তেই আঁতকে উঠলাম। কাঁচ জুড়ে জ্বলজ্বল করছে সেই স্টিকার। এক একটা বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। দ্রুত ঘরে ঢুকে রুমিকে ডাকলাম, রুমি, রুমি, শিগগির গাড়ির স্টিকার উঠিয়ে ফেলো। ঠিক সন্ধ্যার মুখে কারেন্ট চলে গেল। বাহ, বেশ, এবার 16 কলা পূর্ণ হলো। গোলাগুলির শব্দ একটু কমেছে মনে হলো। মিকিও যেন একটু ধাতস্থ হয়েছে। ঘর থেকে বেরিয়ে উঠোনের একপাশে ঢাকা জায়গায় তার নিজস্ব জলচৌকিটা গিয়ে বসেছে। সামান্য কিছু খেয়েছে।
আমি 4-5টা মোমবাতি বের করে একতলা দোতলায় 3-4 জায়গায় বসিয়ে দিলাম। আজ সারাদিন বারেক কাশেম আমাদের চারপাশেই ঘোরাঘুরি করছে। সন্ধ্যের সময় বারেক কাশেমকে বললাম, তোরা এখনই তোদের বিছানাপত্র এনে গেস্ট রুমে রাখ। অন্ধকারে উঠোনে বেরিয়ে কাজ নেই। ওরা কৃতজ্ঞ মুখে দৌড়োদৌড়ি করে বিছানাপত্র এনে রেখে আমাদের কাছাকাছি মাটিতে এসে বসল। মনে হলো আমরা সবাই নুহের নৌকায় বসে আছি। বাড়িতে একটা ভালো রেডিও নেই। এবার 20 ফেব্রুয়ারি শেষ রাতে আমরা বাড়ি শুদ্ধ সবাই বাইরে ছিলাম। সেই ফাঁকে বাসায় চোর ঢুকে অনেক জিনিসের সঙ্গে আমাদের ভালো রেডিওটা নিয়ে যায়। এতদিন কিটির দামি রেডিওটাই ব্যবহার করতাম। ও গুলশানে চলে যাওয়াতে রুমি জামির নড়বড়ে 2-in-1টা দিয়ে কোনো মতো কাজ চালাচ্ছি। কিন্তু এটাতে বিবিসির বাংলা সার্ভিসটা ধরা যায় না। আকাশবাণীও ঢাকার রাস্তায় আর্মি নেমেছে, এর বেশি কিছু বলেনি। টিভি বন্ধ। কি আর করি? তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে কাজের লোকেদের রেহাই দিলাম। সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। হঠাৎ রুমি থমকে দাঁড়ালো। মিকির কোনো সাড়া শব্দ নেই যে, একেবারে নর্মাল হয়ে গেছে মনে হচ্ছে। জামি বলল, ওকে ভেতরে আনা হয়নি। আবার আমরা সবাই নিচে নামলাম। দরজা খুলে উঠোনে নেমে মিকির জায়গায় গিয়ে দাঁড়ালাম। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় দেখলাম মিকি মরে পড়ে আছে। 27 মার্চ 1971 শনিবার। গতকালও সারা রাত জাগা। গোলাগুলির শব্দ, আগুনের স্তম্ভ, ধোঁয়ার কুণ্ডুলি। সকালের দিকে গোলাগুলির শব্দটা ক্ষণিকের জন্য বন্ধ হলো। তখন সব বাড়ি থেকে মুখ বাইরে উকি ঝুঁকি মারতে লাগলো। বারেক কাশেম সাহস করে গেটের বাইরে দাঁড়ালো। একটু পরে দৌড়ে এসে বলল, আম্মা, রাস্তায় লোকজন, গাড়ি ঘোড়া চলতাছে। সে কি? রেডিওতে তো কারফিউ তোলার কথা বলেনি। এখন সকাল 7:30। রেডিওর ভলিউম বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি টেবিলের নাস্তা দিতে বলে কাপড় বদলাতে গেলাম। 8:30টায় রেডিওতে কারফিউ তোলার ঘোষণা দেওয়া মাত্র আমি আর রুমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কামাল বিদায় নিয়ে চলে গেল তার ভাইয়ের বাড়িতে। জামি থাকলো বাসায় বাবার কাছে। শরীফ বলল, আমি রিক্সা নিয়ে বাঁকার ওখান থেকে ঘুরে আসি। এলিফ্যান্ট রোডে উঠে বললাম, প্রথম মায়ের বাসায় চলো, তারপর হাসপাতালে। রুমি বলল, আম্মা, আমাকে কিন্তু গাড়িটা দিতে হবে ঘন্টা 2-এর জন্য। দেব, আগে দরকারি কাজ সেরে নি। নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে পৌঁছেই রুমি হঠাৎ ও গড বলে ব্রেক কষে ফেলল। সামনে পুরো কাঁচা বাজার পুড়ে ছাই হয়ে রয়েছে। এখনো কিছু কিছু ধোঁয়া উঠছে। আমি চেঁচিয়ে উঠলাম, মানুষও পড়েছে ওই সে পোড়া চালার ফাঁক দিয়ে। রুমি জোরে গাড়ি চালিয়ে, আম্মা তাকায় না ওদিকে বলে ডান দিকে মিরপুর রোডে মোড় নিল। ঢাকা কলেজের কাছ পর্যন্ত পৌঁছতে দেখা গেল উল্টো দিক থেকে ওয়াহিদ আসছে হন হন করে হেঁটে, চারদিকে তাকাতে তাকাতে। জুবলি ভাইয়ের ছেলে ওয়াহিদ। রুমির চেয়ে 2-3 বছরের বড় হলেও তার বন্ধু। রুমি গাড়ি থামিয়ে ওকে তুলে নিল। কোথায় যাচ্ছ বাবু ভাই? জেভিসদের বাসায়। ওরা বেঁচে আছে কিনা জানি না, থাকলে ওদেরকে নিয়ে আসবো আমাদের বাড়িতে। ধানমন্ডি এলাকা খানিকটা নিরাপদ। আমি বললাম, আগে 6 নম্বর রোডে গিয়ে মাকে একটু দেখে আসি, তারপর আমরাও যাব জুবলিদের বাসায়। ধানমন্ডির দিকে তেমন তাণ্ডব হয়নি, তবে 2 নম্বর রোডের ইপিআর থেকে যে শব্দ এসেছে তাতেই মার লালুর রাত জাগা চেহারা উদ্ভ্রান্ত। দ্রুত স্বরে ওদের কুশল জিজ্ঞেস করে বাজার সদায় কিছু লাগবে কিনা জেনে নিয়ে আবার রাস্তায় নামলাম। নীলক্ষেত ইউনিভার্সিটি কোয়ার্টারের 25 নম্বর বিল্ডিংয়ে বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম থাকে, ওয়াহিদের ফুপা। আমাদের পরিবারের সঙ্গেও ওদের খুব ঘনিষ্ঠতা। ওদের ফ্ল্যাটে ঢোকা মাত্র খোঁচা খোঁচা দাড়ি, রক্তাভ চোখ, উস্কো খুস্কো চুল নিয়ে রফিক দৌড়ে এলো আমাদের দিকে। ফোঁপানোর মতো করে হাঁপাতে হাঁপাতে বলল, বুবু বুবু, আমরা আর নেই, শিগগির নিয়ে যান আমাদের এখান থেকে। রফিকের স্ত্রী জুবলি, ওদের ছেলে মেয়ে বর্ষণ ও মেঘলা, সকলের বিধ্বস্ত অবস্থা। 25 নম্বর বিল্ডিং এর পেছনেই ইকবাল হল।
অতএব শেল মর্টারের ছিটকানো টুকরো, হেভি মেশিন গানের গুলি সব এসে বাড়ি খেয়েছে 25 নম্বর বিল্ডিং এর দেয়ালে জানালার কাছে। জানালা ভেদ করে এপাশে দেয়ালে পর্যন্ত গেঁথে গেছে গুলি। রফিকরা সবাই দুরাত একদিন খাটের নিচে মেঝেতে মাথা গুঁজে পড়ে থেকেছে। জুবলি ওয়াহিদকে জড়িয়ে ধরে কাঁদছে। ওয়াহিদ বলল, কেঁদো না জেবিস, তোমাদেরকে এক্ষুনি আমাদের বাসায় নিয়ে যাব। আমি বললাম, জুবলি, তোমরা তাড়াতাড়ি করে দুটো সুটকেস গুছিয়ে নাও, হাসপাতালে আমার দেওরের মেয়ে আছে, ওকে দেখে এসেই তোমাদেরকে তুলে বাবুর বাসায় নিয়ে আসবো। 25 নম্বর থেকে বেরিয়ে হাসপাতালে যাবার পথে লক্ষ্য করলাম দলে দলে লোক বাক্স বোঁচকা ঘাড়ে মাথা নিয়ে হেঁটে চলেছে। সমস্ত রিক্সা লোকজন বাক্স পেট্রা বোঝাই হয়ে ছুটে চলছে। একটাও খালি রিক্সা চোখে পড়ল না। পথযাত্রীরা মাঝে মাঝে প্রাইভেট গাড়ি থামানোর জন্য হাত তুলছে। 2-3টা বাচ্চা সহ একটি পরিবার আমাদের গাড়ি থামিয়ে বলল, আমাদের একটু মালিবাগে নামিয়ে দেবেন, একটাও রিক্সা পাচ্ছি না। আমি আমতা আমতা করে বললাম, আমাদের নিজেদেরই আত্মীয় স্বজন আনা নেওয়া করতে হবে, হাসপাতালে আমাদের আগুনে পোড়া রোগী আছে, আমাদের সময় নেই, মাফ করবেন। না পেরে খুব খারাপ লাগলো, কিন্তু এখন মালিবাগে যাবার সময় নেই আমাদের। হাসপাতালের আউটডোর গেটে ঢোকার আগে রুমে আরেকবার ও গড বলে ব্রেক কষে ফেলল। পাশে শহীদ মিনার স্তম্ভগুলো গোলার আঘাতে ভেঙে দুমড়ে মুখ থুবড়ে রয়েছে। আমার দু চোখ পানিতে ভরে গেল। এ কি করেছে ওরা? শহীদ মিনারের গায়ে হাত। চারদিকে ইতস্তত ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মাথায় জাল দেয়া হেলমেট পরা সৈন্য। আমি চাপা সরে বললাম, রুমি, ভেতরে ঢোক, সময় নেই বেশি। গাড়ি পার্ক করে আমরা ছুটলাম আউটডোরের লম্বা করিডোর দিয়ে ভেতরে। পুরো হাসপাতাল লোকে লোকারণ্য। কেউ এসেছে আহত আত্মীয় বন্ধু নিয়ে, কেউ এসেছে নিখোঁজ আত্মীয় বন্ধুর খোঁজ করতে। ভয় পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বহু লোক। সিঁড়ি দিয়ে উপরে উঠবার মুখে বাধা পেলাম। বাংলা বিভাগের প্রাক্তন অধ্যক্ষ হাইসার স্ত্রী আনিসা বেগম, মেয়ে হাসিন জাহান, ওর বড় ভাই ও ভাবি এবং বাড়ির অন্য সবাই করিডোরে দাঁড়িয়ে। আনিসা ভাবি ও হাসিন জাহান দুজনেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। হাই স্যার, কয়েক বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেলেও তার পরিবার এখনো বিশ্ববিদ্যালয় ফ্ল্যাটেই বাস করছেন। ওদের 34 নম্বর বিল্ডিংটা শহীদ মিনারের ঠিক উল্টো দিকেই। আমি স্তম্ভিত হয়ে শুনলাম হাসিন জাহান কাঁদতে কাঁদতে বলছে, খালাম্মা, আমাদের বিল্ডিংয়ে আর্মি ঢুকে মেরে ধরে সব একাকার করেছে। মনিরুজ্জামান স্যার মরে গেছেন, জ্যোতির্ময় স্যার গুরুতর জখম। আমি আঁতকে উঠলাম। আমাদের মনিরুজ্জামান স্যার? না, বাংলা নয়, স্ট্যাটিস্টিক্সের। খালাম্মা গো, আমাদের বিল্ডিং রক্তে ভেসে গেছে। তোমাদের ফ্ল্যাটে ঢোকেনি তো? আমাদের বাইরের দরজায় তালা ঝুলিয়ে সব খাটের তলায় চুপ করে পড়েছিলাম। অনেক ধাক্কাধাক্কি করেছে, কিন্তু আমরা টু শব্দটি করিনি, তাই ভেবেছে কেউ নেই। তাই আমরা বেঁচে গেছি। আজ কারফিউ ওঠা মাত্র এক কাপড়ে হাসপাতালে এসে আশ্রয় নিয়েছি। ওদের সঙ্গে 2-4 মিনিট কথা বলে ছুটলাম 3 তলায় নিউ কেবিনে। এত বড় হাসপাতালে সব তলায় প্রশস্ত করিডোরগুলো ভিড়, সন্ত্রস্ত ক্রন্দনরত লোকের ভিড়ে ঠাসা। দুহাতে লোক ঠেলে এগোতে হচ্ছে। ইমনের কেবিনে ঢুকে দেখলাম আনোয়ার ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। ইমন আধ মরার মতো বিছানায় শুয়ে আছে। ইমনের মা শেলি বরাবরই ধীর স্থির শান্ত, সব সময় হাসে। আজও তার স্থিতধী ভাব দেখে অবাক হলাম। এত বড় ধকলের ছাপ তার রাত জাগা চোখে, এলোমেলো চুলে, কুচকানো শাড়িতে অবশ্যই আছে, কিন্তু মুখের হাসিটি অন্তর্হিত হয়নি। হাসপাতালে লাইট নেই, পানি নেই, খাবার নেই। শহীদ মিনারের উপর ক্রমাগত শেলিংয়ে হাসপাতাল বিল্ডিংয়ের ওই দিকটা প্রায় বিধ্বস্ত। একটা জানালারও কাচ নেই। দেয়ালগুলো গুলিতে গুলিতে ঝাঁঝরা। বহু ডাক্তার সপরিবারে হাসপাতালে এসে আশ্রয় নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, এই রোগী সামাল দিলে কি করে? তুমি খেয়েছো কি এই কদিনে? ক্লান্ত মুখে একটু হেসে শেলি বলল, কোনো মতে রুটি বিস্কুট ডাবের পানি দিয়ে চালিয়েছি, আর ডাক্তারের অভাব ছিল না বলে তেমন ঘাবড়ায়নি।
মনে মনে শেলিকে ধন্য ধন্য করে বেরিয়ে এলাম। বাইরে এসে রুমি বলল, আম্মা, একবার সাদের বাসায় যেতে হবে। সাদ আন্দালিব রুমির একমাত্র বন্ধু, যে রুমির চেয়ে বয়সে বড় নয় এবং একই ক্লাসে পড়ে। রফিকদের আগে বাবুর বাসায় পৌঁছে দিই, কিছু বাজার সদাই করে তোর নানিকে পৌঁছে দিই, তারপর তুই গাড়ি নিয়ে যাস। রুমি আমাকে বাড়িতে নামাবার জন্য গেটে গাড়ি ঢোকাতেই দেখি বদিউজ্জামান আমাদের পড়ছে সাইকেল থেকে নামছে। বদিউজ্জামান বাংলা একাডেমিতে চাকরি করে। বহু বছর থেকে আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা। তার শ্বশুর আব্দুল কুদ্দুস ভুঁইয়ার বাড়ি রাজারবাগ পুলিশ লাইনের পাশেই। বদিউজ্জামানের স্ত্রী কাজল 2 মাসের বাচ্চা নিয়ে বাপের বাড়িতেই ছিল। বদিউজ্জামান ছিল এলিফ্যান্ট রোডে তার চাচার বাড়িতে। আজ সকালে কারফিউ উঠলে সে শ্বশুর বাড়িতে গিয়ে শোনে গত 2 রাত একদিনে সেখানে কি তাণ্ডব হয়ে গেছে। রাজারবাগ পুলিশ লাইনের পুলিশরা পাক আর্মির সঙ্গে মরণপণ যুদ্ধ করার সময় ভুইয়া সাহেবের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়িতে পজিশন নেয়। পালাবার সময় তারা সারা বাড়িতে অস্ত্র, ইউনিফর্ম সব ফেলে গিয়েছে। এখন ওদের আর ওই বাড়িতে থাকা নিরাপদ নয়, তাই বদিউজ্জামান অন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়েছে। প্রথমে ওদের আত্মীয় সাংবাদিক কেজি মোস্তফার আজিমপুরের বাসায় যায়, কিন্তু কেজি মোস্তফার কারণেই তার বাড়ি নিরাপদ নয়, বরং তারই অন্যত্র সরে যাওয়া উচিত। বদিউজ্জামান তার আরেক পরিচিত মিসেস মেহের দেলোয়ার হোসেনের বাড়িতেও গিয়েছিল। এর ছেলেমেয়েদের বডি কিছুদিন পড়িয়েছিল। উনি শুধু কাজলকে বাচ্চা সহ রাখতে পারবেন বলেছেন, এখন বাকিদের ব্যবস্থা করা দরকার। আমি বললাম, মার বাড়ির একতলাটা খালি পড়ে আছে, ওখানে তোমরা সবাই স্বচ্ছন্দে থাকতে পারবে। অতএব বদিকে নিয়ে আমার মার বাড়ি। মার সাথে কথা বলে বদিউজ্জামানদের ওখানে থাকার ব্যবস্থা করে বাসায় ফিরে এলাম। মিকির লাশের কথা সবাই ভুলে গেছে। ভুলবো নাই বা কেন? যা উদ্ভ্রান্ত অবস্থায় সারা সকাল ছুটোছুটি করেছি, সারা ঢাকা জুড়ে সবাই ছুটোছুটি করেছি। পরিচিত যার সঙ্গেই দেখা হচ্ছে 2 সেকেন্ড দাঁড়িয়ে যে যা শুনেছে পরস্পরকে জানিয়ে যাচ্ছে। যত জানছি ততই মন জগদ্দল পাথরের চাপে বসে যাচ্ছে। এর মধ্যে রুমে অস্থির হয়ে উঠেছে। আমাকে কোনো মতে বাড়িতে নামিয়ে আবার ছুটবে বন্ধু বান্ধবদের খোঁজ নিতে। যখন খেয়াল হয়েছে তখন কারফিউ শুরু হতে আর 30-40 মিনিট বাকি আছে। এর মধ্যে দৌড়োদৌড়ি করে মেথর খুঁজে আনা অসম্ভব ব্যাপার। তবু শেষ মুহূর্তে বারেক কাসেমকে পাঠালাম, পই পই করে বলে দিলাম বেশি দূরে না যেতে। কারফিউ শুরু হলে রাস্তায় দেখলেই মিলিটারি গুলি করবে। সেই ভয়ে তারা 10 মিনিট পরেই ছুটে বাড়ি ফিরে এসে বলল, কোথাও মেথর নেই। এই আরেকটা মস্ত দুশ্চিন্তা চাপলো মাথায়। কালকের আগে আর মিকির লাশ সরানো যাবে না, এর মধ্যে পচে দুর্গন্ধ ছড়াবে। একে বিভিন্ন দুঃসংবাদে মন বিধ্বস্ত, তার উপরেই ঝঞ্ঝাট। শরীফ বাঁকার বাসায় গিয়ে তার সঙ্গে গাড়িতে বহু জায়গায় ঘুরে অনেক খবর জোগাড় করে এনেছে। রুমিও বন্ধুদের বাড়ি চরকি ঘোরান দিয়ে অনেক খবর জেনে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন আর নেই, পুড়ে ছাই হয়ে গেছে। মধুদাও নেই, পাকসেনার গুলিতে মরেছে। স্ট্যাটিস্টিক্সের মনিরুজ্জামান সাহেব ছাড়াও আরো অনেক শিক্ষককে পাক আর্মি মেরে ফেলেছে। ডক্টর জি.সি. দেব, ডক্টর এফ.আর. খান, মিস্টার এ. মুক্তাদির। কলকাতা রেডিওতে নাকি বলেছে ডক্টর নীলিমা ইব্রাহিম ও সুফিয়া কামাল পাক আর্মির গুলিতে মারা গেছেন। নীলিমা আপা আর সুফিয়া কামাল আপার কথা শুনে আমি কেঁদে ফেললাম। রাজারবাগ পুলিশ লাইনে প্রচণ্ড যুদ্ধের পর বাঙালি পুলিশরা বেশিরভাগ প্রাণ দিয়েছে, অল্প কয়েকজন পালাতে পেরেছে। রাজারবাগ পুলিশ লাইন এখন পাক সেনার গুলিতে ঝাঁঝরা। পাক আর্মি দি পিপল অফিস পুড়িয়েছে ইত্তেফাক অফিস। ঢাকায় যত বাজার আছে, বস্তি আছে, সব জায়গা আগুনে পুড়ে ছাই। ছাই হয়েছে রায়ের বাজার, ঠাঁটারি বাজার, নয়া বাজার, শাঁখারি পট্টি। শরীফ প্রত্যক্ষদর্শী খবর এনেছে বাঁকার কাছ থেকে। বাঁকার বাড়ির 2টো বাড়ি পরেই ইস্ট পাকিস্তান রাইফেলসের হেডকোয়ার্টার। রাত দুপুরে সেখানে গোলাগুলি শুরু হলে বাঁকার তার সম্বন্ধী কাইয়ুম ছাদে গিয়ে ব্যাপার দেখার ও বোঝার চেষ্টা করেন। সেখানে খুব গোলাগুলি চলেছে, বোঝা যায়।
তবে ট্রেসার হাওয়ে এবং ছিটকে আসা গুলির জন্য ওরা বেশিক্ষণ ছাদে থাকতে পারেননি। গোলাগুলির শব্দে ওদের বাড়িটা কেঁপে কেঁপে উঠছিল। বাকারা সবাই সিঁড়ির নিচে জড়ো হয়ে বসেছিল। ভোর 4টের দিকে কয়েকজন ইপিআর এর লোক পালিয়ে বাঁকাদের বাড়িতে ঢোকে। ওদের গ্যারেজের পেছনে মাটির নিচে একটা ঘর আছে, সেই ঘরে আশ্রয় দেওয়া হয় লোকগুলোকে। কিন্তু ইপিআর হেডকোয়ার্টার্সের এত কাছে লুকিয়ে থাকতেও তাদের ভরসা হয়নি বোধহয়। তাই সকালের আলো পরিষ্কার হবার আগেই তারা ওখান থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। বাকার বাসার ছাদের পতাকা নামানোর কথা কারো খেয়াল ছিল না। 26 তারিখ সকালে পাকিস্তান আর্মির মেশিন গান ফিট করা ট্রাক ধানমন্ডির রাস্তায় রাস্তায় টহল দিতে দিতে বাঁকার ছাদে পতাকা দেখে বাসার দিকে গুলি ছুঁড়তে থাকে। বাকারা প্রথমে বুঝতে পারেনি কেন তাদের বাসার দিকে গুলি ছোড়া হচ্ছে। পরে বুঝতে পেরে প্রাণ হাতে নিয়ে বুকে হেঁটে অনেক কষ্টে পতাকা নামিয়ে আনেন। সবচেয়ে দুঃখজনক খবর, ডক্টর খালেকের ভাইরা ভাই কমান্ডার মুয়াজ্জেমকে পাক আর্মি মেরে ফেলেছে। সায়েন্স ল্যাবরেটরি রোডে কার্মোফোমের মস্ত সাইনবোর্ড আঁটা 3তলা বিল্ডিং এর দোতলায় তাঁর বাসা ছিল। সাধারণত রাতে তিনি বাড়িতে থাকতেন না, কারণ আগরতলা মামলার অন্যতম আসামি এবং বাংলাদেশের স্বাধীনতাকামী রাজনৈতিক ব্যক্তিত্ব মুয়াজ্জেমের উপর আগে থেকেই আর্মির নজর ছিল। মুয়াজ্জেমের দুর্ভাগ্য, ওই রাতটা তিনি বাড়িতেই ছিলেন। মৃত্যু তাকে টেনেছিল, তাই বোধ হয়। শুনে খুব কষ্ট হয়। মাত্র 3 দিন আগে 23শে মার্চ তার সঙ্গে দেখা হলো। কি হাসি খুশি প্রাণবন্ত আশাবাদী যুবক, তার এই পরিণতি। শেখ মুজিবের কথা কেউ ঠিক করে বলতে পারছে না। কেউ বলছে তাকে মেরে ফেলেছে, কেউ বলছে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আওয়ামী লীগ নেতারা কে মরেছেন, কে পালাতে পেরেছেন, কিছুই ঠিক করে কেউ বলতে পারছে না। ফোন বিকল, নইলে যারা বলতে পারতো এমন লোকের কাছে ফোন করে জানা যেত। মাথা ঝিমঝিম করছে। উপরে উঠে বিছানায় শুয়ে পড়লাম। চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। খানিক পরে রুমে এসে বসলো পাশে। গায়ের উপর হাত রেখে আসতে বলল, আম্মা, তবু তো আমরা পুরো ছবিটা জানি না। আমি তার দিকে পাশ ফিরে বললাম, তার মানে? আমরা কটা জায়গাতেই বা গেছি, অন্যরাও সব জায়গা নিজের চোখে দেখেনি। কিছু দেখা, কিছু শোনা মিলে যেটুকু জেনেছি। আমার ভয় হচ্ছে আসল ঘটনা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ। সবটা জানতে মনে হয় আরো কদিন লাগবে। আমি চেয়ে চেয়ে কেঁদে ফেললাম। আর জানতে চাই না। যেটুকু জেনেছি তাতে কলজে ছিঁড়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, কি সর্বনাশ হলো আমাদের! ওরা কি মানুষ না জানোয়ার? ওরা জানোয়ারের অধম। ওরা যা করছে তাতে দোজকেও ঠাঁই হবে না ওদের। 28 মার্চ 1971, রবিবার। গত রাতেও ঘুমোতে পারিনি। সন্ধ্যা থেকে শুরু হয়ে গোলাগুলি চলেছে প্রায় ভোর পর্যন্ত। কাল বিকেলেই কারেন্ট এসেছে, কিন্তু ফোন এখনো খারাপ। কারেন্ট না এসে যদি ফোনটা ঠিক হতো তাহলে বেশি স্বস্তি পেতাম। শরীফকে বললাম, আজ যে করেই হোক ফোনটা ঠিক করাতেই হবে। তোমার বন্ধু লোকমানকে বলো না। শরীফ বিরক্ত হয়ে বলল, তুমি কি পাগল হলে? মিলিটারি যেখানে সারা ঢাকায় সব ফোন কেটে দিয়েছে, সেখানে তোমার একটা ফোন সারাবে কোন ম্যাজিকে? 8টায় কারফিউ উঠতেই কাশেম বাড়ির দুজনকেই পাঠালাম। যে করেই হোক, যত টাকা কবুল করেই হোক, মেথর একটা আনতেই হবে। জামি ধরে বসেছে, কাল সে বাসায় ছিল, অতএব আজ তাকে বাইরে যেতে দিতেই হবে। বললাম, ঠিক আছে যাবি, তবে একা নয়, রুমির সঙ্গে। রুমি প্রতিবাদ করে উঠল, আমার অন্য কাজ আছে। আমি রেগে রুমিকে কিছু বলতে গেলাম, তার আগেই কলিং বেল বেজে উঠল। জামি খুলে দিতেই কিটি উদ্ভ্রান্তের মতো এসে ঢুকলো। তার সঙ্গে মিস্টার চাইল্ডার দরজার বাইরে বারান্দাতেই দাঁড়িয়ে রইল। কিটি বলে আমি এগিয়ে যেতেই সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেই রইল প্রায় 2 মিনিট, আর ছাড়ে না। তার বুক যেন ঢেকির পার পড়ছে, আমি টের পাচ্ছি। একটু পরে জলে ভরা চোখ তুলে কিটি অস্ফুট স্বরে বলল, তোমরা কেমন আছো?
দেখবার জন্য এসেছি। 3 মিনিট শরীফ, রুমি, জামি সকলের কুশল নিয়ে কিটি তক্ষুনি আবার মিস্টার চাইল্ডারের সঙ্গে গাড়িতে উঠে চলে গেল। একটু পরে মিনি ভাই এলেন গুলশান থেকে। তার কাছে জানা গেল শেখ মুজিব বেঁচে আছেন, তাকে গ্রেপ্তার করে আননোন ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতারা, ছাত্র নেতারা প্রায় সকলেই পালিয়ে যেতে পেরেছেন। শরীফ বলল, চলুন ঢাকা ক্লাব ঘুরে আসি একবার। রুমি বলে উঠল, আব্বু আমি গাড়িটা নিয়ে যাই একটু। আমি বললাম, আজ কিন্তু 12টায় কারফিউ শুরু, মনে থাকে যেন। কেন? কাল তো বিকেল 4টা পর্যন্ত খোলা ছিল। বোধ করি গতকাল লোকজনের অত চলাফেরা দেখে আর্মি আজ সময় কমিয়ে দিয়েছে। জামি বলল, আব্বু আমি তোমার সঙ্গে ঢাকা ক্লাবে যাই। মিনি ভাইয়ের গাড়িতে শরীফ আর জামি ঢাকা ক্লাবে গেল। আমি রুমিকে বললাম, আমাকে 5 মিনিটের জন্য একবার হাসপাতালে ঘুরিয়ে এনে দিয়ে তারপর তুই তোর কাজে যাস। ইমন আর শেলির জন্য একটু খাবার দিয়ে আসবো। হাড়িপানা মুখ করে রুমি আমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। বললাম, শহীদ মিনারের সামনে রাস্তা ধরে যাবি, ফেরার পথে বাংলা একাডেমির সামনে দিয়ে আসবি। একাডেমির দেয়াল নাকি গোলার ঘায়ে ভেঙে গেছে, আর রেসকোর্সের কালীবাড়িও নাকি নেই। শহীদ মিনারের সামনে রাস্তায় এসে রুমির গাড়ির গতি কমিয়ে চলতে লাগলো। ডাইনে তাকিয়ে দেখলাম গতকাল শহীদ মিনারের যে ভাঙা উর্ধাংশ দেখেছিলাম আজ সেটাও নেই। গত রাতের তাণ্ডবে সব অদৃশ্য হয়ে শুধু গোড়া 3টাই রয়েছে, ওগুলো আর ওপরাতে পারেনি। একটু জোরেই বলে উঠলাম, শহীদ মিনার, তোমার এই অপমানের প্রতিশোধ নেবই নেব। রুমির চোয়াল শক্ত হয়ে উঠল। সে ঠোঁটে ঠোঁট টিপে শহীদ মিনার পেরিয়ে হাসপাতালের গেটে ঢুকে গেল। রুমি এলিফ্যান্ট রোডে গলির মুখে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। গেটের কাছাকাছি আসতে দেখা হলো হোসেন সাহেবের সঙ্গে। উনি চিন্তিত মুখে বললেন, শুনলাম পাড়ায় কোন বাড়িতে কত জোয়ান ছেলে আছে তার লিস্ট হবে। শুনে চমকে গেলাম। মনে পড়ল মেইন রোডের উত্তর দিকটা একটা গলিতে কয়েকটা অবাঙালি ছেলে থাকে, যাদের সঙ্গে কয়েক মাস আগে রুমির ঝগড়া হয়েছিল। ওদের দৌলতে লিস্টে রুমি জামির নাম নিশ্চয়ই প্রথমে বসবে। বাড়ি ঢুকে রেডিও খুলে রেখে অসহায়ের মতো বসে রইলাম। শরীফ রুমি না ফেরা পর্যন্ত করার কিছু নেই। হঠাৎ জানালা দিয়ে কি যেন ঝপ করে মেঝে পড়ল। চমকে দেখি খবরের কাগজ। দৌড়ে জানালার কাছে গিয়ে ডাক দিলাম, বদরুদ্দিন, বদরুদ্দিন, তুমি বেঁচে আছো? বদরুদ্দিন সে 1956 সাল থেকে আজিমপুরের বাসায় থাকার সময় থেকে আমাদের কাগজ দেয়। বদরুদ্দিন রোগা মুখে করুণ হেসে বলল, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। আর কোনো কাগজ বেরোয়নি? না, এই একটাই। যেদিন যতগুলো কাগজ বেরোবে সব দিয়ে যাবে, কেমন? আচ্ছা, বলে বদরুদ্দিন চলে গেল। কাগজ পড়ার উত্তেজনায় বদরুদ্দিনকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম এ কয়দিন তার কেমন কেটেছে। 25 তারিখ রাতের মহামারণ যজ্ঞের পরে প্রথম কাগজ বেরোলো। পাকিস্তান অবজারভার, 2 পাতা মাত্র, 8 কলাম জুড়ে 2 ইঞ্চি চওড়া হেডলাইন, ইয়াহিয়া ব্রডকাস্ট। ইয়াহিয়ার বেতার ভাষণ, ইয়াহিয়ার 26 তারিখ সন্ধ্যার বেতার বক্তৃতার পুরো বিবরণ, তার নিচে বাকি পাতা জুড়ে মার্শাল ল অর্ডার সমূহের নম্বর ধরে ধরে বিবরণ। একপাশে ছোট্ট হেডিংয়ে খবর, মুজিব অ্যারেস্টেড, মুজিব গ্রেপ্তার। সকালে রেডিওতে ঘোষণা করা হয়েছিল 8টা 12টা কারফিউ থাকবে না, অথচ এখন 11:15টায় সেটা বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত করা হলো। এতে আমাদের সুবিধেই হয়েছে, রুমি জামিকে মিনি ভাইয়ের বাসায় দিয়ে আসা সম্ভব হবে। মিনি ভাই বলেছেন গুলশানের বাড়িগুলো তুলনামূলকভাবে নিরাপদ। জামি ঢাকা ক্লাব থেকে ফিরেছে খুব বিচলিত হয়ে। ঢাকা ক্লাবেও আর্মি ঢুকেছিল। কয়েকজন বেয়ারার লাশ আজ সকাল পর্যন্তও পড়েছিল। জামির জীবনে বোধহয় এই প্রথম এরকম ফুলে পচে ওঠা 2-3টে লাশ এভাবে দেখা। ভালোই হলো, গুলশানে টাট্টুর সঙ্গে থাকলে ও সামলে উঠতে পারবে। দুপুরে খেয়েই রুমি জামিকে নিয়ে গুলশান চললাম আমি ও শরীফ।
রাস্তাঘাট গতকালের তুলনায় বেশ নির্জন। 12টায় কারফিউ শুরু হবে সেটা সকলেই জানে। লোকজন সেভাবেই বাড়ি দৌড়াচ্ছে। শেষ মুহূর্তে সময় বাড়ালেও জনশূন্য রাস্তাঘাট আর ভরে ওঠেনি। রুমি জামিকে গুলশান রেখে ফেরার পথে আজমপুরে গেলাম একরাম ভাই লিলিবুর বাসায়। 29শে মার্চ 1971। রেডিও আজ এক চোটেই বলে দিয়েছে 8টা 5টা কারফিউ থাকবে না। সকালে গেলাম গুলশানে রুমি জামিকে বাড়ি নিয়ে আসতে। আজ রুমির জন্মদিন, অন্তত দুপুরে কিছু রান্না করে খাইয়ে দিই। গিয়ে দেখি কিটি ওখানে বেড়াতে গেছে। গুলশানে বেশিরভাগ বাড়িতে বিদেশিদের বাস, সেখানে চলাফেরার একটু সুবিধে, আর্মির উৎপাতও একটু কম। ফিরতে ফিরতে ভাবছিলাম কাঁচা বাজার সব পুড়ে নিশ্চিহ্ন, কিছুই পাওয়া যায় না। আজও কি ডাল আলু দিয়ে খাওয়া হবে? হঠাৎ চোখে পড়ল এয়ারপোর্ট রোডের সার সার বন্ধ দোকানের মাঝে ছোট্ট একটা গোশতের খোলা দোকান মাত্র। একটি খাসির রান ঝুলছে। তক্ষুনি গাড়ি থামিয়ে রানটা কিনে নিলাম। বললাম, রুমি তোর কপালে পেয়ে গেলাম। বাড়ি পৌঁছে দেখি চিঙ্কু আর কায়সার বসে আছে। বললাম, ভালোই হলো তোমরা এসেছো, আজ রুমির জন্মদিন, তোমরা দুপুরে ওর সঙ্গে খেয়ে যাবে। তারপর 3টে চুলো ধরিয়ে কাশেম বারেক দুজনকে খাইয়ে নিজেও দ্রুত খেটে তৈরি হলো পোলাও, কোরমা আর চানার হালুয়া। গুলশান থেকে আসার সময় রেবা তার বাগানের কিছু টমেটো তুলে দিয়েছিল, সেটা দিয়ে সালাদ বানালো হলো। খাওয়ার পর ঢেকুর তুলে জামি বলল, ভাইয়ার জন্মদিনের খাওয়াটা ভালোই হলো, এমন দুর্দিনে এর বেশি আর কি চাই। খাওয়া দাওয়ার পর রুমি জামিকে আবার গুলশান রেখে এলাম। 30 মার্চ 1971, মঙ্গলবার। সুফিয়া কামাল আপা, নীলিমা ইব্রাহিম আপা বেঁচে আছেন। কলকাতা রেডিওতে ভুল খবর দিয়েছিল। খবরটা জেনে মনটা খুব ভালো হলো। ইংরেজি বিভাগের জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ও তার স্ত্রী বাসন্তীদির খবর নেবার জন্য 34 নম্বর বিল্ডিংয়ে গেলাম। 5 দিন পরেও সামনে ছোট বারান্দায় পুরু হয়ে জমাট বাঁধা রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। হাসিন জাহানদের ফ্ল্যাটে এখনো তালা ঝুলছে। বাসন্তীদির ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লে একজন বুড়ো মতো লোক বেরিয়ে এসে বলল, কেউ বাড়ি নেই। কোথায় গেছেন জিজ্ঞেস করতে বলল, জানে না। জ্যোতির্ময় দাদাবাবুকে কোনো হাসপাতালে নেওয়া হয়েছে তাও সে জানে না। নিরাশ হয়ে ফিরে এলাম। একা একা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খোঁজ করতে সাহস হলো না। একটা একটা করে দিন যাচ্ছে আর লোকমুখে পাকিস্তানি আর্মির বর্বরতার নতুন নতুন খবর কানে এসে মন মানসিকতা সব অসাড় করে দিচ্ছে। দিন রাত কি এক দুঃস্বপ্নের ঘোরে কাটছে। আর গুজবই যে কত। একটা করে গুজব শুনি আর ভয়ে আঁতকে উঠে হুটোপুটি লাগিয়ে দিই। যেমন আজকে 11টার দিকে মিনি ভাই এলেন রুমি জামিকে নিয়ে। রুমি জামি আর থাকতে চায় না গুলশানে। মনে হচ্ছে ভয়ের আর কারণ নেই। ড্রয়িং রুমে বসে গল্প গুজব হচ্ছে। বারেককে মোড়ের দোকানে পাঠিয়েছে চা পাতা কিনতে। খানিক পরে সে ফিরে এসে ভয়ার্ত মুখে বলল, আম্মা, ওই মোড়ের দোকানে একজন বিহারি জিগাইছিল রুমি ভাইয়া বাসায় আছে কিনা। ব্যাস, অমনি তাড়াহুড়া লেগে গেল। রুমি জামাকে তক্ষুনি মিনি ভাইয়ের সঙ্গে গাড়িতে তুলে আবার গুলশানে রওনা করিয়ে দিলাম। 2:30টার সময় হঠাৎ একটা সুটকেস হাতে অজিত নিয়োগী এসে হাজির। আমরা হতবাক। নিয়োগী দাদার মুখে 4-5 দিনের খোঁচা খোঁচা দাড়ি, চোখ টকটকে লাল, কাপড় চোপড় ময়লা, কুচকানো, গাল বসে গেছে, চুল জট পাকিয়ে গেছে। অবাক ভাবটা কাটার পর আমি হঠাৎ পাগলের মতো হাসতে লাগি। কি নিয়োগী দাদা, রক্তস্রোত নাকি অল্পের জন্য এড়াতে পারা গেছে? শরীফ মৃদুস্বরে ধমক দিল, পাগল হলে নাকি? ওকে সুস্থির হতে দাও। বসুন মিস্টার নিয়োগী। শরীফ ওর হাত থেকে সুটকেসটা নিল। কোথায় ছিলেন এই কয়দিন? সিদ্ধেশ্বরীর এক লোকের গোয়াল ঘরের পাশের এক ঘুপচি টিনের ঘরে এই কদিন কাটিয়েছেন। মশারি ছিল না, অসম্ভব মশায় ঘুমোতে পারেননি। খাওয়া দাওয়া প্রায় জোটেনি বললেই চলে। চা একদমই না, অথচ দিনে 15 থেকে 20 কাপ চা খাওয়ার অভ্যেস তার। প্রথমেই ওকে দোতলায় রুমির ঘরে নিয়ে গেলাম। নিচে রাখতে সাহস পেলাম না, যদি হঠাৎ কেউ এসে পড়ে। ওকে গোসল করে কাপড় বদলাতে বলে নিচে এলাম খাবার ব্যবস্থা করতে। খাওয়ার পর 1 কাপ চা ওর হাতে দিয়ে
শরীফ ও আমি ওর সামনেই আলোচনা করলাম, এ পাড়ার যা অবস্থা, ওকে এ বাড়িতে রাখা নিরাপদ হবে না। কেউ এসে ওকে দেখে চিনে ফেললেই বিপদ। ধানমন্ডি 6 নম্বর রোডে মা ও লালু থাকেন। সেখানে 3 তলার রুমটিতে উনি সবচেয়ে নিরাপদে থাকবেন। কাকপক্ষীও টের পাবে না, কারণ মার কাজের লোকজন নেই। বদিউজ্জামানরা নিচতলায় থাকে বটে, কিন্তু তারা এমনভাবে দরজা জানালা সেঁটে নিঃশব্দে বাসার ভেতরে থাকে যে বাইরে থেকে কারো বোঝার সাধ্যই নেই ও বাসার ভেতর অতগুলো লোক থাকে। বদির পরিবার, তার শ্বশুরের পরিবার, কেজি মোস্তফার পরিবার। 3:30-র সময় ওকে নিয়ে মার বাসায় গেলাম। গাড়িটা একেবারে বাড়ির সামনে নিলাম না। কি জানি, বদিরা কেউ হঠাৎ যদি কোনো কাজের দরজা খুলে বেরিয়ে আসে। আমি প্রথমে বাড়ির সামনে গিয়ে দেখে নিলাম একতলার সব দরজা জানালা বন্ধ আছে কিনা। তখন মার কলিং বেল টিপলাম। লালু এসে দরজা খোলার পর আমার ইশারা পেয়ে শরীফ নিয়োগী দাদাকে নিয়ে বাড়িতে ঢুকে গেল। আব্বাজানের পুরনো বন্ধু অজিত নিয়োগী। মা ও লালু খুশি মনে ওকে রাখলেন। ওখান থেকে গেলাম ভূতের গলিতে, ভাসতে কলিম আর চাচাতো দেবর নজলু ও হুদাদের বাসায়। ওরা কে কেমন আছে খোঁজ খবর নেবার জন্য। আজ সকালে এক পাতার মর্নিং নিউজ বেরিয়েছে, উল্টো পাতাটা সাদাই রয়ে গেছে। বিদেশে 2-1টা খবর ছাড়া পূর্ব বাংলার খবর মাত্র 2টি। মুজিব ওয়ান্টেড সেপারেশন রাইট ফ্রম 66। 1966 সাল থেকেই মুজিব বিচ্ছিন্নতা চেয়ে আসছেন। পাকিস্তান সেভড, সেইড ভুট্টো। ভুট্টো বলেছেন পাকিস্তান রক্ষা পেয়েছে।